একটু ওয়েট করছিলাম 10 জন হওয়ার জন্য। 9 জন হয়েছে, আমরা জি শুরু স্যার, করব। বুঝতে পারছি। স্যার, আমার একটা কথা ছিল স্যার। ওই ক্লাউডস হ্যাঁ, বলো। ক্লাউড স্কুল প্রো এইটাতে স্যার ওই যে সাজেশন যে আপনি দেখে দেখে পড়ান, ওই সাজেশনটা স্যার। ওই সাজেশনটা পাচ্ছ না নাকি? জি স্যার, আমি ওইটা মানে সার্চ দিলেও খুঁজে পাই না। আচ্ছা, এটা হয়তো যেটা আমি দিয়ে মানে সাজেশনটার টাইটেল যা দিয়েছি এটা দিয়ে তুমি সার্চ করছো না, তাই পাচ্ছ না। যেমন তুমি কোনটা সাজেশন খুঁজছো? স্যার, সবগুলোরই পোয়েট্রি, প্রোজ। আচ্ছা, পোয়েট্রি প্রোজ, তুমি এখানে পোয়েট্রি লেখো। পোয়েট্রি লিখে সার্চ দাও। তোমার মোবাইল দিয়েও সার্চ দিবা। দেখো আমেরিকান পোয়েট্রি, মানে যত পোয়েট্রি কথাগুলো আছে সব আসছে। আমেরিকান পোয়েট্রি, 20th সেঞ্চুরি পোয়েট্রি, এগুলো সব 4th ইয়ারের। এটা 2nd ইয়ারের, এটা 3rd ইয়ারের। এবার এই দেখো তোমাদের, তুমি যদি এখানে ফার্স্ট ইয়ার লেখো তাহলে এটা তোমাদের ভালোভাবে চলে আসবে। পোয়েট্রি ফর ফার্স্ট ইয়ার। তারপরে ধরো তুমি, যেমন আমি যদি এখানে লিখি পোয়েট্রি ফর ফার্স্ট ইয়ার, বা এই যে উঠেছে এই যে এটা পোয়েট্রি ফার্স্ট ইয়ার, দেখো চলে আসবে, একবারেই ওটা চলে আসবে। এই যে পোয়েট্রি ফর ফার্স্ট ইয়ার শুরুতেই চলে আসছে। আর যদি এটা লেখা হচ্ছে প্রোজ, এটা বুঝতে হবে যে আমরা কোন জিনিসগুলোতে সার্চ করব। এই দেখো প্রোজ ফর ফার্স্ট ইয়ার চলে আসছে। তো রিডিং রাইটিং এর এভাবে আমি দেইনি সাজেশন, কিন্তু এই প্রোজ পোয়েট্রির এভাবে দিয়েছি। এবার এটা থেকে ঢুকে যাবা। মানে এখানে ব্যাপারটা হচ্ছে তুমি কি দিয়ে সার্চ করবা, দেখতে হবে যে টাইটেলে কি আছে। টাইটেলে এটা দিয়ে সাজেশন মানে সার্চ করতে হবে, যেমন সাজেশন অফ প্রোজ, শুধু এইটুকু সার্চ দিলেও চলে আসবে। কারণ আমি যদি এইটুকুতে সার্চ দিই, সাজেশন অফ প্রোজ, তবে এটাই আসবে। দেখো, এই যে সাজেশন অফ প্রোজ চলে আসছে। সবগুলোরই শুরুতে সাজেশন আছে। তো সাজেশন অফ প্রোজ, সাজেশন অফ পোয়েট্রি, সাজেশন অফ লিটারারি ক্রিটিসিজম, সাজেশন অফ 17th সেঞ্চুরি, এরকম ভাবে মানে লিখতে হবে, তাহলেই চলে আসবে। সাজেশন অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, দেখো সব কিছুতে সাজেশন অফ, সাজেশন অফ। তাহলে সাজেশন অফ এর পরে তুমি যদি ফার্স্ট ইয়ার লেখো তাহলেই চলে আসবে তোমাদের এটা। আচ্ছা, ঠিক আছে স্যার। আর তোমাদের এটা তোমাদের প্রয়োজনেই আমি এই গ্রুপে দিয়ে রাখি। এখানে আমি দুইটা একসঙ্গে দেই, সাজেশন অফ পোয়েট্রি, তো প্রজেক্টটা দিই। তোমাদের জন্য সুবিধা হবে। আমি এই ওয়েবসাইটে ওইভাবে ইমেজ নাই এইগুলোতে, যার জন্য এখানে কোনো ইমেজ শো করছে না। এই যে পিন ফিচার, ফিচার করে দিলাম, তো এখান থেকে তোমরা পেয়ে যাবা। ভিউ পোস্ট করলে হবে, আর এখানে তো আছেই। আচ্ছা, এবার আমরা আলোচনায় যাই। আমি চিন্তা করলাম যে তোমাদের আর দুইটা ইয়া আছে, এক হচ্ছে রিডিং স্কিলের পার্ট বি থেকে কিভাবে আমরা অ্যান্সার করতে পারি সেটা। তোমরা কয়েকজন করেছো, আমি দেখলাম কয়েকজনের খাতা, সমস্যা নেই, ঠিক আছে, তবে আরো ভালো করা যেতে পারে। আর আমরা এইটা এরকম একটা হচ্ছে বিগত সালের কোনো একটা কোশ্চেন নিয়ে আমরা প্র্যাকটিস করবো আগামীকালকে। আর আর একই সঙ্গে আমি ওই যে আরেকজনের মনে করা দিচ্ছে বারবার, সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, এইটার আমি একটা ছক তৈরি করে দেবো। ওই ছকের মধ্যে মোটামুটি 70% সেন্টেন্স তুমি ওখান থেকেই পাবা। যদি চারটা আসে দেখবা তিনটা ওখান থেকেই পেরে গেছো।
তো ওইটা আমি করে দেওয়ার চেষ্টা করব বলতে আমি করব, এই যে তোমাদের আজকের এই ক্লাস শেষের পরে আমি ওইটা নিয়ে একটু ছকটা তৈরি করব। ছক বলতে একটা ফ্রেমওয়ার্ক, ওই ফ্রেমওয়ার্কটা তৈরি করব। আর আমরা ওই যেই ইয়ে থেকে আমরা আগামীকালকে হচ্ছে একটা রিডিং স্কিলের পার্ট বি থেকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি ওইটা আমরা করব। একই সঙ্গে আগামীকালকে আবার ইয়ে করব আমরা, এর নাম কি, পোয়েট্রির আরো যে কয়েকটা বাকি থাকে আমরা কভার করার চেষ্টা করব অনেকগুলো। হ্যাঁ আমি বলেছিলাম, ওই ওই জন্যই তো আমি দিব বলছি। স্যার পড়লেও মনে হচ্ছে পারবো না, ভুলে যাচ্ছে বারবার স্যার। কোনটা? সব পড়াই? এই যে প্রশ্নগুলো মনে নিতে পারি, কিন্তু তাও কেন জানি মনে হয় পারবো না মনে হয়। একবার পরে কালকের দিন মনে হয় যে এটা মনে হয় আবার ভুলে গেছি। না ওইটা, ওইটা ওরকম তো হবেই, এরকম হয়, সবারই হয়। কিন্তু একটা জিনিস কি, পরীক্ষার হলে মানুষের ব্রেন খুব শার্প থাকে, যার জন্য পরীক্ষার হলে ওগুলো মনে চলে আসে। পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্ত মনে হবে যে এত পড়লাম ভুলে গেছি, কোনোটা অনেকগুলো মনে থাকবে না, মনে হবে না। কিন্তু পরীক্ষা দিলে গেলে পরীক্ষার হলে গিয়ে এগুলো মনে চলে আসবে সব। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কনফিডেন্সটা যে আমার মনে আসবে, মনে থাকবে, লিখতে পারবো, এই কনফিডেন্সটা হয় যদি আগে কিছুটা লেখালেখি করো, তাহলে হয়তো কিছু প্রশ্ন লিখলা কিংবা কিছু মডেল টেস্ট দিলা, এগুলো আগে থেকে হওয়া লাগে আর কি। আচ্ছা, তারপরেও টেনশন নাই, টেনশন করলেই ঝামেলা, টেনশন করলে বা অডিট থাকলে এই জিনিসগুলো আরো মানে সমস্যা হবে। চেষ্টা করো যতটা কুল থাকা যায়। এখানে নাথিং, মানে খুব বেশি যে ঝামেলা বা খুব বেশি ইয়ে তা না। সবাই ইংলিশে পরীক্ষা দিচ্ছে, এখন তো অনেক রিসোর্স আছে। একটা সময় আমরা অনেক রিসোর্স পেতামই না, আমাদের সময়টাতে একটা শুধু ফ্রেঞ্চ পাবলিকেশনের বই ছিল, এখন তো অনেক বই। রাইটিং ছিল, আচ্ছা ব্রিফ গুলোর ক্ষেত্রে এরকমটা হয়, এরকমটা হয়, মানে সব ক্ষেত্রে এরকমটা হতে পারে। আচ্ছা, ট্রান্সফরমেশন ছাড়া ভয়েস চেঞ্জ এটা ক্লাস 6 এর আইটেম, এটাতে কি আলোচনা করব? ট্রান্সফরমেশন একটু জটিল আছে, আর আমার ওইটা একটা ফ্রেমওয়ার্কের কথা মনে হয় যে আমি এই ফ্রেমওয়ার্কটা করে দিলে তোমাদের জন্য ইজি হবে, তাই ওইটা আমি দিচ্ছি। টেন্স, ভয়েস, সেন্টেন্স এগুলো তো ক্লাস 6 এর আইটেম, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে খুব ভালো লাগে না আর কি। এবার আমরা দেখব হচ্ছে পরের যে কয়েকটা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো। এটাতে কই গেল, এইখানে। এগুলো সম্পর্কে আমি একটু হিন্টস দিই, শুধু দেখো। এই দুটা, এই দুটা হচ্ছে, এই একটা ড্যাফোডিল হচ্ছে তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, আর এই ড্যাফোডিল হচ্ছে রবার্ট হেরিকের। এটা ড্যাফোডিল না হয়ে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড এটা দিলে বেশি ভালো হতো। আবার আরেকটা জিনিস হচ্ছে এটা দিয়ে তোমার এই রবার্ট হেরিকের এটাও হতে পারে। তবে আমরা দুইটাকে এটা দিয়ে পড়তে পারবো, যেহেতু এখানে এরকম আছে যে ড্যাফোডিলের যে সাইট দেখে পোয়েট কিভাবে ইন্সপায়ার্ড হলেন। তো ইন্সপায়ার্ড এর ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা বলবো যে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে ড্যাফোডিল আই ওয়ান্ডার লোনলি অ্যাজ দ্য ক্লাউড, ওইটা। আর এই কবিতাটা আমি ভুলে গিয়েছিলাম, তাই কবিতাটা একটু দেখে নিলাম। হুম, এবং দেখে নিয়ে আমরা এখান থেকে আমি একটু দেখি তাহলে তোমাদেরকে। দেখো এখানে এই কবিতাটা যে হাউ ওয়াজ দ্য পোয়েট ইন্সপায়ার্ড বাই দ্য সাইট অফ দ্য ড্যাফোডিল। আচ্ছা, এটা শর্ট কোশ্চেন, সো শর্ট করে আমি বলি। দেখো যে একটা সময় আমাদের পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি একটা লেকের ধার দিয়ে ঘুরছিলেন অ্যামলেসলি, কোনো উদ্দেশ্য ছিল না। এমন সময় তিনি দেখতে পেলেন লেকের ধারে বেশ কিছু হচ্ছে ড্যাফোডিল রয়েছে, এবং ড্যাফোডিলগুলো হচ্ছে বাতাসে নড়ছে, পানির ঢেউয়ে নড়ছে, মনে হচ্ছে যেন এগুলো খুব খুশি হয়ে রয়েছে এবং এগুলো খুব নাচানাচি করছে, এরকম একটা ভাব। কবি এখানে ড্যাফোডিল গুলোকে পার্সনিফাই করছেন, এগুলো মানুষের মতো যেন নাচানাচি করছে।
এবং এরকম একটা হ্যাপি সাইট দেখে, মানে হ্যাপি দৃশ্য দেখলেন, এই সাইট বলতে দৃশ্য, এরকম একটা হ্যাপি দৃশ্য দেখলেন, দেখে দেখে তিনি চলে আসলেন। তো অনেক দিন পরে, কবি বলছেন যে অনেক দিন পরে একদিন দুঃখ, তার দুঃখিত মন বা পেন্সিভ মুড, মানে কোনো রকম চিন্তা ভাবনা নাই, এরকম একটা মুড নিয়ে তিনি তার চেয়ারের উপরে বসে আছেন। ঠিক এই সময় তার যখন মানে পেন্সিভ মুড চলতেছে, কোনো কিছু ভালো লাগছে না, এরকম একটা মুহূর্তে তার মনে পড়ে গেল ওই ফুলগুলোর কথা, যে ওই দিন ওই জায়গায় এই ফুলগুলো দেখেছিলাম, এই ফুলগুলো কত সুন্দর ছিল, এবং আমার সাথে যেন আমার কোম্পানি হিসাবে আমার সঙ্গী হয়ে যেন আমার সাথে নাচানাচি করছিল। তো ওই সময়টা তো ওই কবিরও মন যেন আবার ওই পুরনো ওই আনন্দের হচ্ছে স্মৃতি তার মনের মধ্যে ভেসে উঠলো, এবং তার বর্তমানের যে দুঃখের কথা সেটা তিনি যেন ভুলে গেলেন। তো এখানে এই যে কবি হ্যাপি ড্যাফোডিলের যে সাইড, সেই সাইড দেখে কিভাবে তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন, এই যে এইভাবে যে তিনি তার পেন্সিভ মুড নিয়ে যখন তার কোর্স মানে আহ, কি বলে এটাকে, চেয়ার, ইজি চেয়ারের উপরে যখন তিনি বসে আছেন, তখন তার ওই পেন্সিভ মুড বলতে দুঃখিত মন নিয়ে তখন তার ওই দৃশ্যগুলো ভেসে উঠলো, এবং তার তিনি ইন্সপায়ার্ড হলেন, তার দুঃখগুলো চলে গেল, তিনি তার মনটা আবার আনন্দিত হয়ে গেল, আনন্দে ভরে গেল। তো এই কথাটাই লিখতে হবে, ইংলিশে লিখতে হবে এই যা। আচ্ছা, এরপরে আমরা দেখবো এই কবিতাটা, যে এটা রবার্ট হিরিকের যে ড্যাফোডিল সেটা, যে রবার্ট হিরিক তার যে কবিতাটা সেটা হচ্ছে ড্যাফোডিল। এখানে তিনি সকালবেলায় ড্যাফোডিল ফুলকে তিনি দেখছেন, এবং তিনি বলছেন যে ড্যাফোডিল ফুল হচ্ছে এই যে এখনই ফুটেছে, আবার সূর্য দিনের দুপুর হওয়ার আগে এটা ঝরে পড়ে যাবে। তো এটা দিয়ে তিনি একটা দুঃখ প্রকাশ করছেন যে ড্যাফোডিল গুলোর, ফুলগুলোর যে শর্ট লিভ, সেই শর্ট লিভের কথা। এবং একই সঙ্গে তিনি ড্যাফোডিল ফুলের শর্ট লিভের সাথে নিজেদের অর্থাৎ মানুষের যে শর্ট লিভ, মানুষের যে জীবনটা যে অনেক ছোট, সেই বিষয়টাও তিনি আর কি এখানে স্মরণ করছেন, এবং ড্যাফোডিল ফুলগুলোকে তারা যেন তিনি বলছেন যে তোমাদের যেরকম শর্ট লিভ, তোমরা যেরকম বেশি বেশিক্ষণ টিকো না, আমরাও ঠিক সার্টেন এজ পরে আমরাও মারা যাই, আমরা আজীবন টিকে থাকি না, বা আমরা ইমর্টাল না, এই কথাটা বলছেন। এবং এইভাবে বলেই মূলত এখানে কি বলছেন, যে তিনি কাঁদছেন, উইপ করছেন, যে এই যে আমাদের সবকিছু চেঞ্জেবল, এবং একটা সময় যে আমরা মারা যাব, এইটা চিন্তা করেই তিনি হচ্ছে কাঁদছেন। ড্যাফোডিল ফুলগুলো যেমন এত সুন্দর ফুল, সেটা দুপুর হওয়ার আগে ঝরে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা খুব যেন তাড়াহুড়া করে যেন এটা হয়ে যাচ্ছে, ঠিক মানুষের জীবনটাও এরকম। তো এটা চিন্তা করে রবার্ট হেরিক এখানে উইপ করছেন বা কান্নাকাটি করছেন। এই কথাটা ইংলিশে লিখতে হবে। এরপরে দেখো, এই দুটো তো আমরা আলোচনা করেছি। অ্যানিমেল পোয়েট, পাইক। পাইক যে কবিতাটা, এটা হচ্ছে আমরা যদি একটু দেখি, আমি আসলে পাইকের কবির নামটা ভুলে গেছি, তাই আমি এখানে ওপেন করতেছি। পাইকের কবির নাম হচ্ছে, টেড হাগ। আচ্ছা, টেড হিউজ। টেড হিউজ বলে কেউ, অন্যান্য এক একজন এক এক নামটা বলে, কেউ হাগ বলে। তো আমি টেড হিউজটাই বলি, এটা আমার ভালো লাগে শুনতে। তো টেড হিউজ হচ্ছে, টেড হিউজকে বলা হয় হচ্ছে অ্যানিমেল পোয়েট। তার অনেক কবিতা রয়েছে যেগুলোকে অ্যানিমেল পোয়েট বলা হয়, আবার হচ্ছে জু লরেটও বলা হয়ে থাকে। সো এই এই যে পাইকটা, এটা একটা অ্যানিমেল পোয়েট। এটা কিভাবে অ্যানিমেল পোয়েট, আমরা যদি এটা যদি চিন্তা করতে যাই, এটার যে সাবজেক্ট বা যে টপিক, সেটাই হচ্ছে পাইক, মানে একটা মাছ। তো এই মাছটার হচ্ছে কথা এখানে বলছে। আমরা যদি এই মাছের কথা বলতে গিয়ে, আমরা যদি এই মাছটাকে, পাইক মাছটাকে যদি আমরা পিরানহা মাছের সাথে চিন্তা করি, তাহলে একটু দেখো মিলে যাবে। তোমরা পিরানহা মাছ সম্পর্কে অবশ্যই সবাই জানো, তোমরা পিরানহা বিভিন্ন মুভিতেও দেখেছো। তো এখানে এই কবিতায় আমরা দেখবো যে কবি একটা হরর সিন এখানে ইয়ে করছেন, ক্রিয়েট করছেন, এবং এই ক্রিয়েট করতে গিয়ে তিনি একটা বলছেন যে একটা জারের ভেতরে তিনি আহ,
কয়েকটা পাইক রাখলেন এবং ওই পাইক গুলো দেখা যাচ্ছে কয়েকদিন পরে গিয়ে দেখা যাচ্ছে 4টা রাখলেন, 3টা হয়ে গেল, তারপরে গিয়ে 2টা হয়ে গেল, তারপরে গিয়ে 1টা হয়ে গেল। এবং এভাবে তিনি তার পাইক যে কবিতাটা সেটা তিনি এইভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং পাইক কবিতার যেহেতু সাবজেক্টটাই হচ্ছে পুরোটাই পাইক বা অ্যানিমেল, তাহলে এক কথায় এটা হচ্ছে একটা অ্যানিমেল পোয়েম। এবং এখানে পাইকের যে আচার আচরণ, সেই আচার আচরণগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। এটাই, এছাড়া আর কিছুই নাই। এই প্রশ্নটা যে খুব বেশি বড় হবে তাও না, কিন্তু আমাদেরকে বড় করতে হবে এভাবে যে পাইক ইজ এ ভেরি famous poem. It is written by Ted Hughes. Here he has described the nature of pike and uh, their ferociousness, যেটা আর কি, মানে হিংস্রতা, অ্যাগ্রেসিভনেস, এটা আমরা এভাবে বলবো। তারপরে তারপরে ওই যে স্টোরিটা বলবো, তিনি এই কবিতায় পাইকের কথা বলেছেন এবং পাইক, তিনি একটা জালের ভেতরে পাইক রাখলেন, এভাবে এভাবে একটা সময় গিয়ে একটা হয়ে গেল। এবং এই পুরো কবিতাটা সেন্টার রাউন্ড হচ্ছে এই পাইক কে কেন্দ্র করে এবং অ্যানিমেল কে কেন্দ্র করে, এন্ড দ্যাটস হোয়াই ইটস এ অ্যানিমেল পোয়েম। এইভাবে বললে হয়ে যাবে। এই কবিতাগুলো আসলে, এই প্রশ্নগুলো লিখতে হতো, লিখতে পারলে ভালো হতো, ফ্রি হ্যান্ডে লিখতে পারলে ভালো হতো। ওকে, এরপর এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা আমরা দেখবো যে হাউ ইজ দ্য ওয়েস্ট উইন্ড ট্রিটেড অ্যাজ বোথ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। কিভাবে এটাকে ডেস্ট্রয়ার বলছে এবং কিভাবে প্রিজার্ভার বলছে। এটা খুবই খুবই সিম্পল একটা ধারণা। একটু চিন্তা করো যে একটা যে ইয়েটা রয়েছে, এই কি বলে, ওয়েস্ট উইন্ডটা হচ্ছে একটা বাতাস। এই বাতাসের কথা বলছে যে বাতাস একই সঙ্গে দুইটা কাজ করে। একটা হচ্ছে ডেস্ট্রয় করে। কি ডেস্ট্রয় করে? গাছের পাতা পল্লব যা কিছু থাকে সবকিছুকে ঝরিয়ে দেয়। আমরা যদি খেয়াল করি যে শীতের পর পরে, এই যে আমাদের শীত আসছে, শীতের পরে মেহগনি গাছের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে বাতাসে, দমকা বাতাসে মেহগনি গাছের পাতাগুলো সব ঝরে যাবে। তার কিছুদিন পর মেহগনি গাছের ফলগুলোও কিন্তু ঝরে যাবে। এবং এই দিক দিয়ে আমরা যদি একটু চিন্তা করি যে এইখানে এই ওয়েস্ট উইন্ড হচ্ছে, আমাদের এখানে তো স্প্রিং উইন্ড বলতে পারো, স্প্রিং এর সময় এই কাজগুলো হয়ে থাকে, বা কিছুটা বৈশাখ মাসের দিকে এইটা হয়ে থাকে। তো এখানে ওয়েস্ট উইন্ড হচ্ছে ওদের সময় ইংল্যান্ডে বা আমেরিকাতে এরকম আর কি বিশেষ করে ইংল্যান্ডে ওয়েস্ট উইন্ডটাই হচ্ছে এরকম। আমাদের যেমন বৈশাখী হাওয়া, বৈশাখী বাতাস, আর ওদের সেরকম হচ্ছে ওয়েস্ট উইন্ড। তো এই ওয়েস্ট উইন্ড এভাবে গাছের পাতাগুলোকে ঝরিয়ে দেয় এবং পাতাগুলো ঝরিয়ে দেওয়ার সময় যেটা করে, একই সঙ্গে গাছের ফলগুলোকেও ঝরিয়ে দেয়। আমরা যদি আমাদের মেহগনি গাছের ফলের দিকে যদি তাকাই, তাহলে দেখবো যে পাতাগুলো ঝরে যাচ্ছে এবং একটা সময় ফলও ঝরে যাচ্ছে। আর যে বিষয়টা সেটা হচ্ছে প্রিজার্ভার কেন বলছে, ওই যে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, এবার ফলগুলো ঝরে পড়ে যাচ্ছে, এই ফলগুলোকে বা পাতাগুলোকে উড়িয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই ফলগুলো একটা সময় মাটি চাপা পড়ছে বা পাতা চাপা পড়ছে, এবং ঠিক যখন স্প্রিং টাইম আসছে বা বর্ষার পানি পাচ্ছে, তখন কি হচ্ছে, এই আহ, বীজগুলো থেকে চারা গজাচ্ছে, নতুন চারা। এটা দিয়ে বোঝানো যাচ্ছে যে একই সঙ্গে ওয়েস্ট উইন্ড কি করে, গাছের পাতা হচ্ছে, তারপরে ফল বীজগুলোকে ঝরিয়ে দেয় এবং ঝরিয়ে দিয়ে এটা উড়িয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে এগুলোকে প্রিজার্ভ যেন করে। ঠিক মেহগনি গাছের সাথে আবার মেলাও, যে মেহগনি গাছে যেরকম এরকম ভাবে ঝরে পড়ে, এরপরে বর্ষার ঠিক পর পরে মেহগনি গাছের চারা বের হয়। তো এটা অনেকটা ওই রকম। তোমরা যারা মেহগনি গাছ চিনো তারা জানো যে মেহগনি গাছের যখন পাতাগুলো ঝরে যায়, যখন ফলগুলো ঝরে যায়, তখন এই ফলগুলো থেকে যে বীজগুলো বের হয়, এগুলো কিভাবে পড়ে থাকে একটু যদি ভিজুয়ালাইজ করো তাহলে এটা কানেক্ট করতে পারবা। তো এখানে এই ওয়েস্ট উইন্ড মূলত কবির কাছে এই কথাটি বলছেন, কবি এখানে ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবে তিনি এখানে উপস্থাপন করছেন। এখানে আরেকটা জিনিসের কথা বলছেন এখানে কবি, এটা ব্রড কোশ্চেন, ছোট কোশ্চেন আকারে আর কি দেয়া আছে। ব্যাপারটা এরকম যে এই ডেস্ট্রয়ার যখন বলছেন, ও আচ্ছা, এর উপরে এই কোশ্চেনের অ্যান্সারটা আরেকটা আছে, তো এটা নিয়ে আমরা এবার আলোচনা করব। ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার এইভাবে বলছে, এবং এরপরে আছে যে হোয়াট প্রেয়ার ডাজ শেলি মেক টু দ্য ওয়েস্ট উইন্ড অ্যান্ড হোয়াই। আচ্ছা, এবার যদি এটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে যেটা দেখবো যে আহ, কবি এখানে ওয়েস্ট উইন্ডকে বলছেন যে তুমি যেভাবে গাছের পাতা পল্লব এগুলোকে বা ফলকে ঝরিয়ে ফেলো, উড়িয়ে নিয়ে গিয়ে এক জায়গায় গিয়ে ডেস্ট্রয় করো শুরুতে এবং তারপরে প্রিজার্ভ করো, ঠিক তুমি আমার ভেতরে এরকম
মানে গাছে যেন ওল্ড পাতা, পুরানো পাতাগুলোকে ঝরিয়ে দাও, ঠিক এরকম আমার ভেতরেও কিছু ওল্ড কাস্টম আছে, কিছু ট্র্যাডিশন আছে যেগুলো আমি ছাড়তে পারছি না, যেগুলোর জন্য আমি সামনে আগাতে পারছি না। সো এই ওল্ড চিন্তা ভাবনাগুলি, এই ওল্ড যা কিছু কাস্টম আমার ভেতরে রয়েছে, রীতিনীতিগুলো, এগুলোকে তুমি ঝরিয়ে দাও। ওয়েস্ট উইন্ডের কাছে যেন এটা প্রার্থনা করছে, এবং প্রার্থনা করে তুমি আমার একটা মেসেজ আছে, সেই মেসেজটাও মানুষকে জানিয়ে দাও যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, স্প্রিং কি বেশি দূরে থাকতে পারে, এই মেসেজটা ছড়িয়ে দাও, এটা বলছে। তাহলে এখানে গাছের ক্ষেত্রে আমরা দেখবো যে পাতা পল্লব এগুলো হচ্ছে তোমার আহ, ধ্বংস করছে এবং প্রিজার্ভ করছে তার ফলটাকে, বা পরবর্তীতে চারা গজানোর জন্য হেল্প করছে। ঠিক এরকমই এখানে এই কবির ক্ষেত্রে বলছে যে কবির যে চিন্তা ভাবনাগুলি, ওল্ড চিন্তা ভাবনাগুলি, এগুলোকে হচ্ছে উড়িয়ে নিয়ে ধ্বংস করতে বলছে, এবং তার যে মেসেজটা রয়েছে, এই মেসেজটাই হচ্ছে তার বীজ আর কি বলতে পারো। একটা গাছের বীজ যেরকম তার একটা মূল্যবান জিনিস, এটা ছড়িয়ে দিলে পরবর্তীতে আবার সেখান থেকে গাছ বের হয়, ঠিক এরকমই কবি বলছেন যে আমার মেসেজটাকে তুমি উড়িয়ে নিয়ে যাও এবং মানুষের মধ্যে প্রচার করে দাও, ছড়িয়ে দাও, ওই যাতে করে এখান থেকে মানুষ উপকৃত হতে পারে। এবং তার মেসেজটা কি, ইফ উইন্টার কামস, যদি শীত আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তাহলে কি বসন্ত দূরে থাকতে পারে, তার মানে তো বসন্তটাও চলে আসছে। ওকে, এরপরে কিছু কবিতা আছে যেগুলো আমি আগামীকালকে জানাবো, যেমন এটা নিয়ে আমরা আগামীকাল বলবো। এটাও আগামীকাল, এটা তো বললাম, এটাও একটু বলেছি। হোয়াট আর দ্য সেন্সুয়াস এলিমেন্ট ফাউন্ড ইন দ্য পোয়েম, এটা নিয়ে আমরা ব্রড কোশ্চেন পড়েছি, এগুলো আমরা কালকে আলোচনা করবো। আচ্ছা, হোয়াট রোমান্টিক এলিমেন্ট ফাউন্ড আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। আচ্ছা, এটা নিয়ে আমরা যেহেতু একটু আগে আলোচনা করলাম, একটা কবিতা, একটা, এই যে ড্যাফোডিল, এটা নিয়ে আমরা আরেকবার আলোচনা করি। দেখো হচ্ছে হোয়াট রোমান্টিক এলিমেন্টস, অ্যান্ড রোমান্টিক এলিমেন্টস গুলো কি। রোমান্টিক এলিমেন্টস হচ্ছে, রোমান্টিক এলিমেন্টস মানেই যে খালি প্রেম ভালোবাসা তা কিন্তু না। রোমান্টিক এলিমেন্ট হচ্ছে একটা, সেটা হচ্ছে কবিতার ভেতরে কবি খুব সামান্য নগণ্য জিনিসকে সাবজেক্ট বানাবেন। যেমন এখানে কবি এখানে ড্যাফোডিল ফুলকে, সামান্য একটা ফুল, সেটাকে তিনি এমন ভাবে উপস্থাপন করছেন যে এটা হচ্ছে রোমান্টিক এলিমেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির একটা সামান্য সাবজেক্ট, সেটাই হচ্ছে রোমান্টিক এলিমেন্ট। তারপরে 2 নাম্বার আরেকটা এলিমেন্ট, সেটা হচ্ছে যে হাই ইমাজিনেশন। হাই ইমাজিনেশন হচ্ছে রোমান্টিক একটা এলিমেন্ট, অর্থাৎ খুব উচ্চ মাত্রায় ইমাজিন করা, কল্পনা করা। এখানে কবি কল্পনা করছেন যে ড্যাফোডিল ফুলগুলো হচ্ছে কবির সঙ্গে নাচানাচি করছে, তারপরে তারা খুশি হচ্ছে, তারা জোকান্ট কোম্পানি, মানে কবিকে খুব ভালো আনন্দ ফুর্তি দিচ্ছে। তো এটাই, এবং এটাও বলছেন যে কবির মানে প্রকৃতির যে একটা হিলিং পাওয়ার আছে, মন ভালো করে দেওয়ার একটা পাওয়ার রয়েছে, এটাও তিনি বলছেন। সো এখানে মূলত এই রোমান্টিক এলিমেন্ট, এটাও একটা রোমান্টিক এলিমেন্ট। এরপরে রয়েছে হচ্ছে আরেকটা, যেমন লাভ ফর নেচার। লাভ লাভ ফর নেচার, এটা একটা রোমান্টিক এলিমেন্ট। রোমান্টিক পোয়েটরা ম্যাক্সিমাম, মানে সবাই প্রায় নেচার নিয়ে কবিতা লিখেছেন, অর্থাৎ তাদের কবিতাগুলোতে নেচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, ন্যাচারাল বিভিন্ন এলিমেন্ট, যেমন এই যে ড্যাফোডিল। তারপরে তোমরা যারা সেকেন্ড ইয়ারে অলরেডি পড়েছো, কয়েকদিন ক্লাস করেছো, আমরা উইলিয়াম ব্লেকের যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা দেখেছি না যে উইলিয়াম ব্লেক সংস অফ ইনোসেন্সের ভেতরে ল্যাম, তারপরে টাইগার, তারপরে ওই নলখাগড়া, তারপরে আরো সব বিভিন্ন রকমের ইমেজ তিনি ইউজ করেছেন। তিনি ওয়াটার দিয়ে কালার তৈরি করছেন, হচ্ছে কালি তৈরি করছেন, এরকম অনেক মানে শব্দ আমরা ওখানে পেয়েছি। সো এগুলো হচ্ছে রোমান্টিক এলিমেন্ট। এরপরে রোমান্টিক এলিমেন্ট রয়েছে যেমন হাইপারবোল, হাইপারবোলিক এক্সপ্রেশন রয়েছে এই আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউডে। যেমন বলছে না যে আমি 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স, মানে এক দৃষ্টিতে ধরো আমি 10,000 ফুল দেখে ফেললাম। তো এটা একটু মানে বাড়িয়ে বলা আর কি, যে হাইপারবোলিক বলতে যখন মানুষ খুব মানে খুশি হয়ে যায় বা খুব দুঃখী হয়ে যায়, তখন তার দুঃখকে বা সুখকে একটু বাড়িয়ে বলে। হ্যাঁ, যেমন এখানে কবি ওই কথাটা বলছেন যে আমি এত ফুল দেখে ফেললাম যেন প্রায় 10,000 দেখে ফেললাম। এরপরে আচ্ছা,
এইগুলো। আর এছাড়াও আরো তোমরা তোমাদের বইতে আরো বেশ কিছু পাবে। আমি যে তোমাদের রোমান্টিক এলিমেন্টস আরো বেশ কয়েকটা দেখাই। এই দেখো এখানে একটা ক্লাউড স্কুল প্রো, এরপরে হিস্ট্রি, এই এর ভেতরে এরকম রোমান্টিক এলিমেন্ট, এই যে রোমান্টিসিজম, এর ভেতরে রয়েছে রোমান্টিক এলিমেন্ট। ফিচার অফ দি এজ বলতে রোমান্টিক এলিমেন্ট আর কি। যেমন হাই ইমাজিনেশন রয়েছে, লাভ ফর নেচার রয়েছে, সিম্বলিজম রয়েছে। যেমন এখানে এই ড্যাফোডিলটা একটা সিম্বল অফ হিলিং পাওয়ার, বা বলতে পারো সিম্বল অফ জয়। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা সিম্বলিজম এখানে রয়েছে। তারপরে এইটা নাই, এইটা স্পন্টেনিটি। স্পন্টেনিটি বলতে এই যে কবিতাটা, কবির যে কবিতাটা বা কবির যে ফিলিংসটা স্পন্টেনিয়াসলি যে আসছে তার মনের মধ্যে অনেক দিন পর, যখন তিনি দুঃখিত মন নিয়ে তার চেয়ারে বসে আছেন, তখন ওই অতীতের স্মৃতিটা তার মনের মধ্যে স্পন্টেনিয়াসলি চলে আসছে। তো এটাও একটা রোমান্টিক ফিচার ওই কবিতার মধ্যে রয়েছে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এটার ভেতরে। তারপরে রয়েছে সিম্পলিসিটি ইন এক্সপ্রেশন। তাকে এক্সপ্রেশন, তিনি এক্সপ্রেস করছেন তার স্মৃতিগুলো বা কবিতাটাকে খুব সিম্পল ওয়েতে, আমরা খুব সহজেই বুঝতে পারছি, কোনো জটিল কিছু নাই। সো এটা হচ্ছে একটা এক্সপ্রেশন ওই কবিতার ভিতরে রয়েছে। তারপরে ইন্ডিভিজুয়ালিজম, এগুলো এই কবিতার ভিতরে নাই। সাবজেক্টিভিটি নাই। লাভ ফর বিউটি, সৌন্দর্যের ব্যাপারে, এটাও এই কবিতা ওইভাবে নাই আর কি। এসকেপিজম, লাভ ফর ফ্রিডম, প্রিডমিনেন্স অফ লিরিসিজম। আচ্ছা, তো এই কয়েকটাই যদি আমরা পড়ি এখান থেকে, এইটা, তারপরে হাইপারবোলিক এক্সপ্রেশন যেটা দেখালাম ওইটা, তাহলেই হয়ে যাবে। সিম্পলিসিটি এক্সপ্রেশন, এটা তাহলেই হয়ে যাবে। এরপরে দেখো হাউ ডিড পিপল রিসিভ, আচ্ছা প্যাট্রিয়ট, এটা সামনে দিন আমরা আলোচনা করব। মেনশন সাম কনসেপ্টস, আচ্ছা এটা নিয়ে আমরা এই যে এর আগে বললাম যে মেনশন সাম কনসেপ্ট, এখানে কয়েকটা কনসেপ্ট রয়েছে। একটা কনসেপ্ট হচ্ছে যে কবি এখানে মানে স্পিকার তাদের যে ইনোসেন্স, এই ইনোসেন্সের সাথে তুলনা করেছেন হচ্ছে সেভেন স্লিপার্স ডেনের ইনোসেন্স। তো এখানে একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট রয়েছে এখানে, তাদের যে দুইজনার যে মানে প্রেমিক প্রেমিকা, তাদের মনের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটাকে পৃথিবীর হেমিস্ফিয়ারের সাথে তুলনা করেছেন, পৃথিবীর ওয়ার্ল্ডের সাথে তুলনা করেছেন। সো এইখানে এখানে একটা হচ্ছে তোমার ইয়ে রয়েছে, কনসেপ্ট রয়েছে। আরেকটা কনসেপ্ট রয়েছে হচ্ছে তিনি তাদেরকে ওই সমুদ্র যে ডিসকভার যারা করে তাদের সাথে তুলনা করেছেন, সি ডিসকভারার যারা আছে তাদের সাথে তিনি তুলনা করছেন। সো এটাও একটা কনসেপ্ট। আরেকটা জায়গায় আছে হচ্ছে সাকিং বেবির সাথে তুলনা করেছেন, অর্থাৎ তারা যেন ওই হচ্ছে মায়ের দুধ পান করে, এরকম যেমন শিশু নিষ্পাপ থাকে, তারা যেমন কিছু বুঝে না, কবিরাও যেমন তাদের প্রেম সম্পর্কে এরকম যেন ছিলেন। সো এখানে এই আরেকটা, এই তিনটা চারটা হচ্ছে কনসেপ্ট আলোচনা করলেই 4 মার্কের জন্য হয়ে যাবে। মেটাফিজিক্যাল পোয়েট্রি ক্যারেক্টারিস্টিক্স, এগুলো মনে হয় একদিন একদিন পরে পড়িয়েছি। মেটাফিজিক্যাল পোয়েট্রি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে এটা অ্যাব্রাপ্ট বিগিনিং হবে, ড্রামাটিক বিগিনিং হবে হঠাৎ করে। 2 নাম্বার হচ্ছে এটা মেটাফিজিক্যাল পোয়েট্রির যে কয়েকটা এলিমেন্ট সেগুলো নিয়েই সাবজেক্ট হবে, কবিতার টপিক হবে, যেমন লাভ, ফেইথ, সোল, ডেথ, গড, এই কয়েকটা জিনিস, 5টা জিনিস, লাভ, ফেইথ, সোল, ডেথ এবং গড, এই 5টা জিনিস হবে হচ্ছে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির সাবজেক্ট। এরপরে কলোকুয়ালিজম থাকবে এখানে, অর্থাৎ প্রাচীন যে ল্যাঙ্গুয়েজ, যে ওয়ার্ড, সেগুলোর ব্যবহার থাকবে, এবং প্রতিদিনের মানুষ যে সাধারণ ভাষায় যে কথাবার্তা বলে এই জাতীয় ওয়ার্ডগুলো ইউজ হবে। সো এই কয়েকটা। তারপরে এখানে কনসেপ্ট থাকবে। মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে কনসেপ্ট থাকবে। সো কনসেপ্ট আছে এই কবিতায়। এই তো 4-5টা বলে ফেললাম, এইভাবে লিখলেই হয়ে যাবে। আচ্ছা, আর বাকি যে কটা বললাম না, এই কটা আমরা আগামী হচ্ছে কালকে আলোচনা করব। আর কালকে আমি যেটা করব, শুরুতেই তোমাদের শুরুর যে মানে রাত 8টার যে ক্লাসটা, 8টার ক্লাসে অবশ্যই আমি ইয়ে দিয়ে দেবো, এই এর নাম কি, এটা এখনই আমি কাজটা করব আর কি। ওই যে একটা ইয়ে করতে চাইলাম, ভুলে গেছি, ট্রান্সফরমেশনের একটা স্ট্রাকচার তৈরি করে দেবো। আর তোমাদের যে রিডিং স্কিলের পার্ট বি, সেই পার্ট বি এর একটা অ্যান্সার করে দেবো। আর তারপরে আমি আবার যদি ফার্স্ট ক্লাসে সময় পাই তখন এটা কিছু আলোচনা করব, অথবা রাত 10টার ক্লাসে এটা আলোচনা করব। আর তোমরা আমাকে একটু জানিও, সেটা হচ্ছে যে এখনই মেসেজ করে জানাতে পারো, অথবা
হচ্ছে কি বলে কালকে দিনের মধ্যে বা এখন এমনিতেও কথা বলেও জানাতে পারো, সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার ভেতরে তো পড়ার কোনো যৌক্তিকতাই নেই, কারণ পরীক্ষার আগে আগে যে পরীক্ষা সেই পরীক্ষা আমরা পড়বো। তোমাদের পরীক্ষার প্রায়োরিটি তো অবশ্যই আগে। তোমরা যখনই যে জিনিসটা দরকার হবে তখনই নক দিবে, আমি ওইটা জানানোর চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে আহ, কালকের কালকে কয় তারিখ? কালকে 11 তারিখ। কালকের ক্লাসটাই আমরা, 11 তারিখ। হ্যাঁ, পরীক্ষার আগে আমরা শেষ ক্লাস করি। কালকের ক্লাসের পরে আমরা, তোমাদের যে 13 তারিখে পরীক্ষা, তো এর আগে আর না নেই, তোমরা আগের দিন পড়াশোনা করো এমনিতেই। তোমাদের বাংলা মনে হয় 13 তারিখ, তাই না? আরেকটা কয় তারিখে নেক্সট ক্লাসটা, মানে নেক্সট পরীক্ষাটা? স্যার একদিন পরে। তার 15 তারিখ, তাই তো? 15 15 তারিখে পোয়েট্রি। রিডিং স্কিল। রিডিং। ও, রিডিং স্কিল। আচ্ছা, রিডিং স্কিল, তারপরে রাইটিং, তারপরে প্রোজ পোয়েট্রি, এই তো, তাই না? তাহলে স্যার হ্যাঁ, স্যার রিডিং স্কিল স্যার পার্ট বি এসেছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো স্যার, এটা দিতে চাইছিলেন স্যার। হ্যাঁ, ওটাই তো, ওটার কথা তো বলতেছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওটা কালকে দেখাই দেবো। ও আচ্ছা আচ্ছা। এটা পার্ট বি না, ওটা পার্ট এ তে আসে। পার্ট বি তে সাধারণত সম্ভবত কয়েকটা খালি কোশ্চেন আসে, আমি ভুলে গেছি যদিও। ওই কোশ্চেন গুলো আমরা কালকে প্র্যাকটিস করব। কালকে আমরা এই দুইটা নিয়েই প্র্যাকটিস করব, আর তারপরে কালকে আমরা শেষ করে দেব। আমরা তারপরেও পরীক্ষার ভেতরে যখনই তোমাদের দরকার হবে, যখনই মনে হবে যে আচ্ছা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো, গ্রুপে সব অলরেডি আলোচনা করা হয়ে গেছে, গ্রুপে সার্চ দিলে পাবা। যদি নাও পাও আমাকে বলবো, আমি মেনশন করে দেবো তোমাকে ওইখানে, যাতে করে অন্তত তোমাদের, মানে আমি স্ট্যান্ড বাই আছি, তোমাদের পরীক্ষা যতদিন শেষ না হচ্ছে ততদিন স্ট্যান্ড বাই আছি তোমাদের জন্য, ডেডিকেটেড। যখনই দরকার হবে তখনই বলবো। অন্য ক্লাসও যদি আমি নিতে থাকি, ক্লাস শেষে গিয়ে, মানে অন্যদের যে ক্লাস দেব, এখন যেমন তোমাদের পরীক্ষা উপলক্ষে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারকে একবারে টোটাল স্টপ করে রেখেছি। এটা সামনের দিন থেকে আমরা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার আবার শুরু করবো, এই সামনে হয়তো কয়েকদিন পরে আর কি। আর তোমরা সবসময়ের জন্য প্রায়োরিটিতে থাকছো আর কি। এরপরে যখন আবার সেকেন্ড ইয়ার পরীক্ষা শুরু হবে তখন আবার সেকেন্ড ইয়ার তখন প্রায়োরিটিতে থাকবে। সেকেন্ড ইয়ারকে আবার ওইভাবে ক্লাস নেব প্রতিদিন 2বার করে। তো তোমরা এই এই বিষয়গুলো একটু মাথায় রেখো, কেউ যেন আবার ইয়ে করো না যে আচ্ছা ঠিক আছে পরীক্ষা চলছে থাক দরকার নাই, এটা তো বুঝিয়েছে একবার আবার। তো এইটা না, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে তুমি সাথে সাথেই নক করে রাখবা, আমি সময় মতো একটা ভিডিও শেয়ার করে হোক, হয়তো করা আছে সেটা মেনশন করে দেবো, অথবা যদি না করা থাকে আমি দরকার করে তোমাদেরকে ওটা দিয়ে হেল্প করবো। আচ্ছা, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই রাখি। আর একবার আর 2 মিনিট আছে, আহ, তারপরে সামনে আবার হচ্ছে কালকে আবার, আরে কালকে শেষ ক্লাসটা আমরা করব। স্যার একটা জিনিস জানার ছিল বলো। স্যার, ওই আমাদের পরীক্ষার তো প্রশ্ন স্যার 3 স্তরের হবে, একটা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক। তো আমি যদি স্যার প্রথমে রচনামূলক দিয়ে শুরু করে, মনে করেন আমার 2টা রচনামূলক কমন আসছে, আমি ওইটা লিখে আমি কি অতি সংক্ষিপ্ত এগুলো লিখতে পারবো? না, এগুলা পারবে, এগুলা পারবে, না পারা, না পড়ার কিছু নেই, কিন্তু অনেক টিচার আছে পছন্দ করে না। হ্যাঁ, তো যেটা করবে সব সময়ের জন্য, সব সময়ের জন্য যেটাই করবে এটাই বেস্ট, সেটা হচ্ছে এই 1 নাম্বার আগে শুরু করবে। 1 নাম্বারটা শেষ করে দিয়ে, 1 নাম্বারে যে কতগুলো পারবে সেই সব 10টা প্রশ্ন শেষ করে ফেলবে পার্ট এ। শেষ করে দিয়ে এবার তুমি হয়তো ব্রড শুরু করলা, তারপরে শর্ট শুরু করলা, অথবা আগে শর্ট করলা তারপরে ব্রড করলা, এইভাবে আগে পার্টে এসে কমপ্লিট করবা সবাই। অনেকের কাছে এটা মনে হতে পারে যে না আমি পার্টে শেষে করব, কিন্তু এটা একটা বোকামি। সবসময় ইজি জিনিস দিয়ে শুরু করতে হয়। হ্যাঁ, কঠিন দিয়ে যখনই শুরু করবা তখন দেখবা যে শেষে গিয়ে টেনশন থাকবে, ওইটা আমার বাকি আছে, ওইটা বাকি আছে। সবসময় চেষ্টা করবা হচ্ছে, আমরা আমাদের সময় সিলেবাসে, আমাদের সিলেবাসে আমরা সবসময় আমাদের এক্সপ্লেনেশন লিখতে হতো 4টা। তো আমরা আগে ওই শুরুর এক্সপ্লেনেশন গুলো লিখতাম, তারপর আমরা ব্রড কোশ্চেন লিখতাম। এতে করে কি হতো, আর টেনশন থাকতো না। আর সকালবেলায় গিয়ে যখন মাথার উপরে ধীরে ধীরে প্রেসার দিতে হবে, ব্রড কোশ্চেন শুরুতেই লিখলা তো প্রেসারে পড়ে গেলা। আর বিক্ষিপ্ত হবে না, বিক্ষিপ্ত এটার দুইটা ওইটার দুইটা ওইটার দুইটা এরকম করে, তার মানে কি তুমি রেস্টলেস, বিক্ষিপ্ত, তখন রেজাল্ট কিন্তু ভালো হবে না। আচ্ছা, এখনই কেটে যাবে, কেটে গেলেই আমাদের ক্লাসটা শেষ। আমরা কালকে ইনশাল্লাহ ওই দুইটা জিনিস কমপ্লিট করব, আর আমি আজকে ওইটা ট্রান্সফরমেশনের ওই স্টকটা তৈরি করে ফেলবো, টেমপ্লেটটা।
তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আচ্ছা আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম। কেটে গিয়েছে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।